হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকে আমি যে জিনিসটা আর কি পড়াবো সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাক। তো সবার মধ্যে এই জিনিসটা নিয়ে একটু কনফিউশন থাকে যে কিভাবে কাজ করে, কোন জিনিসটা পজিটিভলি মানে কোন জিনিসটাকে পজিটিভ ফিডব্যাক বলছে, কোনটাকে নেগেটিভ ফিডব্যাক বলছে, এরকম অনেক কনফিউশন থাকে। তো সেই জন্য কী হয়, আমরা র্যান্ডাম মুখস্থ করতে যাই আর পরীক্ষার সময় যথারীতি সব গুলিয়ে যায়। স্বাভাবিক, কোনো জিনিস যদি আমরা না বুঝে মুখস্থ করি তো তার তো এফেক্ট তো খারাপই হবে, তাই না? তো আজকে আমি পুরো জিনিসটা খুব সুন্দর করে বোঝাবো। আমার পক্ষে যতটা বোঝানোর মানে আমি চেষ্টা করব 100% তোমাদের বোঝানোর, উদাহরণ দিয়েই বোঝাবো। তো আশা করি আজকে ক্লাসটা দেখার পর তোমাদের আর কোনো প্রবলেম হবে না পজিটিভ ফিডব্যাক নিয়ে আর নেগেটিভ ফিডব্যাক নিয়ে। তো মন দিয়ে ক্লাসটা দেখো, ঠিক তোমরা বুঝতে পারবে যে জিনিসগুলো কিভাবে কাজ করে। তো সবার আগে আমরা বুঝবো এই পজিটিভ ফিডব্যাক এই জিনিসটা কি, খায় না মাথায় দেয়। হোয়াট ইজ পজিটিভ ফিডব্যাক? কোন জিনিসটাকে পজিটিভ ফিডব্যাক বলছে? যখন আমাদের রক্তে কোনো একটা নির্দিষ্ট হরমোনের পরিমাণটা, ঠিক আছে, বা বলতে পারো মাত্রা, হরমোনের মাত্রা বা পরিমাণ যদি স্বাভাবিকের তুলনায় কমে যায়, ঠিক আছে, যখন আমাদের রক্তে কোনো হরমোনের মাত্রা বা পরিমাণ যদি স্বাভাবিকের তুলনায় কমে যায়, তখন সেই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য আমাদের যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে, সেই অন্তঃক্ষরার গ্রন্থির সেই হরমোনটা রিলেটেড সেই অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণটা কি হয়ে যায় না, বৃদ্ধি পেয়ে যায়। যার ফলে কি হয় না, রক্তে যে হরমোনের পরিমাণটা কমে গেছিলো সেটা আবার ব্যালেন্স হয়ে যায়। তো এই ব্যাপারটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক। তার মানে পজিটিভ মানে হচ্ছে যখন কোনো জিনিস কমে যায় তো সেটাকে ব্যালেন্স করার জন্য ওই হরমোনের রিলেটেড অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণটা বৃদ্ধি পেয়ে যায়, যার ফলে কি হয় না, যে হরমোনটা কমে গেছিলো সেটা আবার ঠিকঠাক ব্যালেন্স হয়ে যায়। তো এই যে কমে যাওয়া থেকে ব্যালেন্স হয়ে যাওয়া, এই ব্যাপারটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক। ঠিক আছে, তাহলে নেগেটিভ ফিডব্যাক কি? এর উল্টোটা হবে। মানে সেই হরমোনটাই আমি লাস্টে উদাহরণ দিয়ে বোঝাবো। তো যেই হরমোনটা কমে গেছিলো তো সেটা তো আবার ব্যালেন্স হয়ে গিয়ে ঠিকঠাক হয়ে গেল, সেটা পজিটিভ ফিডব্যাক। বাট ওই হরমোনটার মাত্রাটা যদি স্বাভাবিকের তুলনায় যদি বেড়ে যায় রক্তে, তো সেটাকেও তো ব্যালেন্স করতে হবে না, কারণ সব কিছুই তো আমাদের ব্যালেন্সে থাকতে হবে। বেড়ে গেলে তো হবে না, কমে গেলেও হবে না। যদি সেটা বেড়ে যায় তখন সেটাকে ব্যালেন্স করার জন্য ওর রিলেটেড অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণটা কি হয় না, হ্রাস পেয়ে যায়, তখন সেটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক। তাহলে নেগেটিভ ফিডব্যাক মানে কোনো জিনিস যদি লিমিটেড থেকে বেড়ে যায় তখন সেটাকে আবার ব্যালেন্সে নিয়ে আনার পদ্ধতিটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। আর পজিটিভ হচ্ছে কোনো জিনিসের পরিমাণ যদি যতটা থাকার দরকার তার থেকে যদি কমে যায় তখন সেটাকে আবার ব্যালেন্স করে আনার যে পদ্ধতি, এটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক। তাহলে আশা করি এইটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এবার আমরা একটা উদাহরণ দিয়ে বুঝবো। আজকে আমরা পড়ব যে থাইরক্সিন হরমোনের এই ফিডব্যাক নিয়ন্ত্রণটা কিভাবে হয়। আচ্ছা, এই থাইরক্সিন হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পড়ার আগে আমি জাস্ট ছোট্ট করে একটু হাইপোথ্যালামাসের সংজ্ঞাটা তোমাদেরকে একটু দিয়ে দিই, কারণ আলটিমেটলি সব কিছু তো আমাদের ওই হাইপোথ্যালামাস থেকেই তো কন্ট্রোল হয় না। তো আমি জাস্ট ওই হাইপোথ্যালামাস সম্পর্কে, যদিও তোমরা সবাই জানো কোথায় থাকে, কার নিচে থাকে, মানে এক্স্যাক্ট ওর পজিশনটা তোমরা সবাই জানো, বাট তাও আমি একটুখানি বলে দিই, তাহলেই ব্যাপারটা বুঝতে একটু ইজি হবে। তো আমাদের যেই হাইপোথ্যালামাস অংশটা আছে এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের অংশ। আমরা জানি মস্তিষ্কের 3টে পার্ট, তাই না? কি কি বলো তো? অগ্র মানে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আর হচ্ছে তোমার পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, তো এই যে হাইপোথ্যালামাসটা আছে এটা কিন্তু অগ্র মস্তিষ্কের আন্ডারে পড়ে। তো এটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের ডায়ানসেফালনের অংশ। কি বললাম? ডায়ানসেফালনের অংশ। ঠিক আছে, কোথায় থাকে?
এটা থাকে হচ্ছে আমাদের যে মানে অগ্র মস্তিষ্কে যে তৃতীয় প্রকোষ্ঠ আছে বা যেটাকে বলা হয় নিলয়, তার নিচে থাকে থ্যালামাস। তো সেই থ্যালামাসের নিচে থাকে হচ্ছে হাইপোথ্যালামাস। তার মানে অগ্র মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠ যেটাকে বলা হচ্ছে তোমার নিলয়, ঠিক আছে, নিলয়। তো এই নিলয়ের নিচে থাকে হচ্ছে থ্যালামাস, আর এই থ্যালামাসের ঠিক নিচে থাকে হচ্ছে হাইপোথ্যালামাস। বোঝা গেল? হাইপোথ্যালামাস, দেখতে পাচ্ছ? ঠিক আছে। আর এই হাইপোথ্যালামাস থেকে যত নিউরো হরমোন আছে সেইগুলো রিলিজ হয়। তাহলে এইটুকু বোঝাতে পারলাম। তাহলে হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের ডায়ানসেফালনের অংশ, যেটা হচ্ছে অগ্র মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের নিলয়ের নিচে যে থ্যালামাস আছে ঠিক তার নিচে অবস্থিত। তাহলে এই হাইপোথ্যালামাস কি করে? হাইপোথ্যালামাস কি করে না, আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, পিটুইটারি কোথায় অবস্থিত? আমাদের মস্তিষ্কের স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। পিটুইটারিরও আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারি লোব আর একটা হচ্ছে পস্টেরিয়ার পিটুইটারি লোব। তো এই যে অ্যান্টেরিয়ার পিটুইটারি আছে, মানে যেটাকে বলে অগ্র পিটুইটারি, তো সেই অগ্র পিটুইটারির সমস্ত ক্ষরণকে কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস। সেই কারণে কি বলা হয় না, হাইপোথ্যালামাসকে কিন্তু বলা হয় সর্বোচ্চ প্রভুগ্রন্থি। আমরা পড়েছি ছোটবেলা থেকে যে প্রভুগ্রন্থি বলা হয় হচ্ছে পিটুইটারি, বাট পিটুইটারিকে কে কন্ট্রোল করছে না, পিটুইটারির ক্ষরণকে কে কন্ট্রোল করছে না? হাইপোথ্যালামাস। সেই জন্য হাইপোথ্যালামাসকে কিন্তু বলা হয় তোমার সর্বোচ্চ প্রভুগ্রন্থি। এর আরেকটাও নাম হচ্ছে তোমার সুপ্রিম কমান্ডার। ঠিক আছে, তাহলে এইটুকু আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমি ডিরেক্ট আমাদের ফিডব্যাকে চলে আসছি। তো এই যে আমি হাইপোথ্যালামাসের কথাটা বললাম, এই হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন নিঃসৃত হয়, যেই হরমোনটার নাম হচ্ছে TRH। এই TRH এর ফুল ফর্ম হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। তো এই হরমোন কার ওপর কাজ করে না? আমরা একটু আগে বললাম যে হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের যে অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে যে হরমোনগুলো খরিত হয় তো তাকে কন্ট্রোল করে। তাহলে এর নিয়ন্ত্রণটা কার ওপর হবে না? TSH ওপর। TSH মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা অগ্র পিটুইটারি থেকে আর কি তোমার নিঃসরণ হয়। তাহলে এইটুকু বোঝা গেল, হাইপোথ্যালামাস থেকে নিঃসরণ হয় TRH, যেটা নিয়ন্ত্রণ করে কাকে না? অগ্র পিটুইটারি থেকে যেটা নিঃসৃত হচ্ছে TSH মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে নিয়ন্ত্রণ করে। এবার এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কাকে অ্যাক্টিভেট করবে? কারণ এ তো কাউকে স্টিমুলেট করবে, এ করবে হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে, যাতে থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন হরমোন নিঃসরণ হতে পারে। বোঝা গেল এত অবধি? আর একবার আমি বলে দিচ্ছি, হাইপোথ্যালামাস থেকে রিলিজ হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, যেটা তোমার অগ্র পিটুইটারি থেকে TSH হরমোনকে নিঃসরণ করতে অ্যাক্টিভ করছে। তারপর এই TSH হরমোন কাকে উদ্দীপিত করছে না? থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করছে থাইরক্সিন হরমোন নিঃসরণের জন্য। তাহলে এইটুকু বোঝা গেল। এবার আমি আসছি যে এই পুরো ব্যাপারটার মধ্যে পজিটিভ ফিডব্যাক কোথায় হচ্ছে আর নেগেটিভ ফিডব্যাক কোথায় হচ্ছে। পজিটিভ ফিডব্যাক, তাহলে সবার প্রথমে আমি কি বললাম? পজিটিভ ফিডব্যাক হচ্ছে যখন রক্তে হরমোন, কোনো একটা পার্টিকুলার হরমোনের পরিমাণটা স্বাভাবিকের তুলনায় কমে যাবে। তো এক্ষেত্রে কি হয় না, রক্তে যখন থাইরক্সিনের আর কি হরমোনের মাত্রাটা কমে যায় তখন কি হয় না, এই হাইপোথ্যালামাসটা তোমার অ্যাক্টিভ হয়ে যায়। তো হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হয়ে যাওয়া মানে সেখান থেকে কি রিলিজ হবে? TRH রিলিজ হবে। এবার এই TRH কার সাথে যুক্ত না? অগ্র পিটুইটারির সাথে যুক্ত। তো এটা যখন রিলিজ হয়ে যাবে তখন কি হবে না, অগ্র পিটুইটারি কি হবে না, অ্যাক্টিভ হয়ে যাবে এবং অধিক মাত্রায় TSH নিঃসরণ করবে। এবার এই TSH কার ওপর অ্যাক্টিভ কাজ করে না? থাইরয়েড গ্ল্যান্ডের ওপর।
তখন এই টিএসএইচ যখন তোমার অত্যধিক হারে নিঃসরণ হবে তখন এই হরমোনটা কি করবে না, থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করবে। তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে তখন কি হবে না, থাইরক্সিনের মানে ক্ষরণটা বৃদ্ধি পেয়ে যাবে আর রক্তে থাইরক্সিনের মাত্রাটা একদম ব্যালেন্সড হয়ে যাবে। এটাই হচ্ছে পজিটিভ ফিডব্যাক। তাহলে কি বললাম আর একবার রিপিট করছি। তো রক্তে যখন থাইরক্সিনের মাত্রাটা কমে যাবে তখন সাথে সাথে কি হবে না, হাইপোথ্যালামাসের কাছে সিগন্যাল চলে যাবে। তখন এই হাইপোথ্যালামাস কি করবে না, অ্যাক্টিভ হয়ে যাবে আর টিআরএইচ রিলিজ করবে। এই টিআরএইচ আবার কার ওপর কাজ করে, তোমার অগ্রপিটুইটারির ওপর কাজ করে। ওই টিআরএইচ তখন কি করবে না, অগ্রপিটুইটারিকে অ্যাক্টিভ করে দেবে এবং অগ্রপিটুইটারি থেকে এই টিএসএইচের ক্ষরণটা অত্যধিক হারে বেড়ে যাবে। এই টিএসএইচ আবার কার ওপর কাজ করছে না, থাইরয়েড গ্ল্যান্ডের ওপর কাজ করছে। এই টিএসএইচ ক্ষরণটা যখন বেড়ে যাবে তখন এই থাইরয়েড গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভ হয়ে যাবে আর সেখান থেকে রিলিজ হচ্ছে থাইরক্সিন হরমোন। তখন এই থাইরক্সিনের পরিমাণটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে কি হবে না, রক্তে যে থাইরক্সিনের মাত্রাটা কমে গেছিলো সেটা কি হয়ে যাবে না, পুরো ব্যালেন্সড হয়ে যাবে। তো এটাই হচ্ছে পজিটিভ ফিডব্যাক। ঠিক আছে, এবার আসছে নেগেটিভ ফিডব্যাক। তো নেগেটিভ ফিডব্যাক হচ্ছে যখন রক্তে কি না পার্টিকুলার হরমোনের পরিমাণটা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাবে। তো রক্তে যখন এই থাইরক্সিনের মাত্রাটা যখন স্বাভাবিকের তুলনায় বেড়ে যাবে তখন কি হবে না, হাইপোথ্যালামাস একটুখানি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, মানে কমে গেলে ওর কাছে সিগন্যাল চলে যাও অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক যখন বেড়ে যাবে তখনও ওর কাছে সিগন্যাল চলে যাবে। তো কি হয়ে যাবে না, একটু অবদমিত হয়ে যাবে। তো অবদমিত হওয়ার দরুন কি হবে না, টিআরএইচের ক্ষরণটাও হ্রাস পাবে। এর ফলে যে অগ্রপিটুইটারি থেকে যে টিএসএইচ মানে কি রিলিজ হচ্ছিল সেটাও কিন্তু তার পরিমাণটা অনেকটা কমে যাবে, যার ফলে এই থাইরয়েড গ্ল্যান্ডটা আর উদ্দীপিত হবে না এবং থাইরক্সিনের ক্ষরণটাও কি হবে না, আগের থেকে কমে যাবে আর রক্তে একদম থাইরক্সিনের মাত্রাটা একদম ব্যালেন্স থাকবে। তো এটাই হলো নেগেটিভ ফিডব্যাক। তাহলে নেগেটিভ ফিডব্যাকটা আমি আরেকবার বলছি। রক্তে যখন এই থাইরক্সিনের মাত্রাটা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাবে তখন হাইপোথ্যালামাসের কাছে সিগন্যাল চলে যাবে, হাইপোথ্যালামাস তখন একটু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, যার দরুন এই টিআরএইচের ক্ষরণটাও হ্রাস পেয়ে যাবে। এর ফলে এই অ্যান্টেরিয়ার পিটুইটারি লোব থেকে যে টিএসএইচ রিলিজ হচ্ছিল সেটাও কিন্তু কমে যাবে, তার ক্ষরণটাও কমে যাবে এবং কমে যাওয়ার দরুন না এই থাইরয়েড গ্ল্যান্ডগুলো একটু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তার ফলে থাইরক্সিনের ক্ষরণটাও একটু কমে যাবে এবং কমে যাওয়ার দরুন কী হবে না, রক্তে এই থাইরক্সিনের মাত্রাটা একদম ব্যালেন্স হয়ে যাবে। তো এটাই হলো নেগেটিভ ফিডব্যাক। তাহলে বুঝতে পারছো এই প্রত্যেকটা জিনিস কিভাবে একে অপরের সাথে ইন্টার রিলেটেড। এবার আমি এই পুরো ব্যাপারটা একটু ফ্লোচার্ট দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো ফ্লোচার্টটা একটু দেখো, রক্তে T3 T4 এর মাত্রা কমে গেছে, তার মানে থাইরক্সিনের মাত্রা কমে গেছে। তাহলে সাথে সাথে কোথায় চলে যাবে সিগন্যালটা, হাইপোথ্যালামাসের কাছে চলে যাবে। তখন হাইপোথ্যালামাস কি করবে, টিআরএইচের ক্ষরণ বাড়িয়ে দেবে, যার ফলে অত্যধিকারী টিএসএইচ ক্ষরণ হবে এবং অত্যধিকারী টিএসএইচ ক্ষরণ হয়ে যাওয়া মানে থাইরয়েড গ্রন্থি কী হয়ে যাবে না, অ্যাক্টিভ হয়ে যাবে। দেখো ওই জন্য পজিটিভ সাইন দিয়েছি। তার ফলে সাথে সাথে অত্যধিক হারে T3 T4 ক্ষরণ হবে এবং পুরো ব্যালেন্সড হয়ে যাবে। আবার রক্তে যখন, তাহলে এটা হয়ে গেল পজিটিভ ফিডব্যাক। এবার যখন রক্তে T3 T4 এর ক্ষরণটা মানে বৃদ্ধি পাবে, স্বাভাবিকের তুলনায় বেড়ে যাবে, তখন সেই সিগন্যালটাও তো হাইপোথ্যালামাসের কাছে যাবে। তখন হাইপোথ্যালামাস কী করবে, টিআরএইচের ক্ষরণ কমিয়ে দেবে, যার ফলে কম হারে টিএসএইচ ক্ষরণ হবে, যার ফলে থাইরয়েড গ্রন্থিটা একটু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। দেখো ওই জন্য নেগেটিভ সাইন দিয়েছি। এবং তার ফলে কি হবে না, কম হারে T3 T4 ক্ষরণ হবে এবং ব্যালেন্সড হয়ে যাবে। তাহলে এটা কি হলো, নেগেটিভ ফিডব্যাক। বোঝা গেল? তো এই ছিল পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি তোমরা ক্লাসটা একটু ভালো করে দেখে নেবে, 2 বা 3 বার দেখে নেবে, তাহলে আর তোমাদের পরীক্ষার সময় কিচ্ছু গোলাবে না। ঠিক আছে? তো এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।